Game over. কে কে ওখানে ওখানে কে? আমি এসেছি আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কে তুমি? কেন এসেছো? কোথায় নিয়ে যাবে আমাকে? ঘটনাস্থল। এখানে প্রত্যেক মঙ্গল ও শনিবার রাতে ভূতেদের আড্ডা বসে। মানুষের হিংসা সাপের বিষের চেয়েও বেশি ভয়ঙ্কর। আর যখন সেই হিংসা কালা জাদুর রূপ নেয়, তখন কবর থেকে উঠে আসে অভিশাপ। ঘটনাটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটা, যা আজও অমাবস্যার রাতে আমার ঘুম কেড়ে নেয়। রাতের অন্ধকারে আমাকে জাগিয়ে তোলে। তখন মনে হয় কেউ আমার বুকের উপর বসে গলাটা চেপে ধরে রেখেছে। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের 19th এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ সত্যভূতি ঘটনা। আজকে 19তম এপিসোডে আমাদের চ্যানেলের সব থেকে ভালো এবং সব থেকে স্পেশাল এপিসোড, সেটা হচ্ছে কালা জাদুর একটা সত্যভৌতিক ঘটনা। এই ঘটনা 100% আপনাদের ভালো লাগবে। আমি বলবো শুধু হেডফোনটা পরে নিন, আর বেশি দেরি করবো না, আমি সরাসরি ঘটনায় যাব। শুরু হচ্ছে আজকের সত্যভৌতিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনায় আসা যাক। এসব কিছু শুরু হয়েছিল 2009 সালে। আমাদের গ্রাম ছিল ময়ূরকি নদীর ধারে। সেখানে 100 বছর পুরনো একটি প্রাচীন বট গাছের তলার ছায়ায় বসে বয়স্করা তাদের জীবনে ঘটে যাওয়া সত্যভৌতিক ঘটনা শোনাতো, আর আমরা ছোটরা এক জায়গায় জড়ো হয়ে শুনতাম। তাদের ভয়ের ঘটনা শুনে আমরা কখনো কখনো ভয় পেতাম, আবার কখনো কখনো হেসে উড়িয়ে দিতাম। কিন্তু কোনোদিনই ভাবিনি আমরা নিজেরাই একদিন হয়ে উঠব ওই রকমই এক গল্পের চরিত্র, আর সেই গল্পের প্রধান চরিত্র হয়ে উঠবে আমার বন্ধু রহিম শেখ। রহিম ছিল আমাদের ক্লাসের ফার্স্ট বয় ও আমার সব থেকে কাছের বন্ধু। সে ছিল আমাদের ক্লাসের সব থেকে উজ্জ্বল ছাত্র, হাস্যোজ্জ্বল মুখ, সব দিক থেকেই পটু ছিল সে। কিন্তু হঠাৎ করেই সব যেন কেমন বদলে গেল, আর আজও আমি ভাবতে পারি না ওর মুখটার কথা। কি অবস্থা হয়েছিল শেষের দিকে। হাড় জেগে থাকা চোয়াল, চোখের ভিতরে গহীন গর্ত, অথচ মাথাটা অনেকটা স্বাভাবিক, যেন বাকি শরীরটা কাউকে দিয়ে ধার করা ছিল। তবে ঘটনাটা এবার শুরু থেকেই বলি। প্রথমের দিকে রহিম বলতো, ভাই বুকটা যেন কেমন করছে, মনে হয় কেউ যেন খুব জোরে চেপে ধরে রেখেছে, জানিস মাঝে মধ্যে কেমন দম বন্ধ লাগে। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম ঠান্ডা লেগেছে হয়তো কোনোভাবে, ডাক্তার দেখালেও স্বাভাবিকই বলে। কিন্তু তাও দিন দিন রহিম কেমন জানি শুকিয়ে যাচ্ছিল, মানে একেবারে অবিশ্বাস্যভাবে। তারপর একদিনের ঘটনা, আমরা সবাই বন্ধু বান্ধব মিলে মাঠে ফুটবল খেলছি। হঠাৎ করেই রহিম মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালো। আমরা সবাই তাড়াহুড়ো করে ওকে ধরাধরি করি, চোখে মুখে জল দিই, তারপর ওর জ্ঞান ফেরে। শেষে সবাই ওকে বাড়ি রেখে আসি। সেদিন রাতেরই কথা, ওর মা ছুটে এলেন আমাদের বাড়িতে। ওনার চোখ ঠিকরে বার হচ্ছে এক ভয়ঙ্কর রকমের আতঙ্ক। তারপর কাকিমা আমাকে যে কথাটা বললেন, সেটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। বাবা, ওর শরীরের ভিতরে জীবন্ত কিছু একটা আছে, সারা শরীরে চামড়ার নিচে দিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। ব্যাপারটা দেখার জন্য আমি নিজে ওদের বাড়িতে যাই। আমি যখন ওর ঘরে ঢুকি, তখন কেমন যেন একটা দম বন্ধ লাগে। ঘরের পরিবেশটাই কেমন যেন একটা অদ্ভুত হয়ে উঠেছিল। আমি ঘরে ঢুকে ওর বুকের উপর হাত রাখলাম। আমার হাতটা কেমন কেঁপে উঠল,
দেখলাম ওর বুকের চামড়ার নিচে সত্যি কিছু একটা ঢেউ খেলা ছিল, যেন একটা মোটা সাপ ভেতর থেকে বেরিয়ে আসার জন্য পথ খুঁজছে। তারপর দিন ডাক্তারের কাছে নেওয়া হলো রহিমকে। ডাক্তার বললেন টিভি, অনেকে আবার বললেন ক্যান্সারও হতে পারে। কিন্তু শহরের বড় বড় হাসপাতালের সব রিপোর্ট পরিষ্কার। পরের 2 মাসে রহিম একটা জীবন্ত কঙ্কালে পরিণত হয়। চোখ দুটো কোঠার থেকে বেরিয়ে আসতে চাইছে, ঠোঁট দুটো শুকনো কাঠ, মাথাটা তবে কিছুটা স্বাভাবিক, আর সমস্ত শরীরের হাড় স্পষ্ট গোনা যাচ্ছে। আস্তে আস্তে গ্রামের লোকেরা ওদের সাথে মেশা বন্ধ করে দিল, এমনকি বাড়ির সামনে দিয়েও যেতে চাইতো না কেউ কেউ। কিছু কিছু লোক আবার ফিসফিস করতো, এটা কোনো মানুষত্ব রোগ নয়, এটা জিনের ছায়া, জিন কবল করেছে ওকে, কবরের ডাক পড়েছে ওর। তারপর একদিন ঘটল এক ঘটনা। অমাবস্যার রাতে তুমুল ঝড় বৃষ্টিতে রহিমের দরজায় কড়া নাড়ল এক গুণিন। তার এক কথায় বর্ণনা দিতে গেলে তিনি একজন অঘরী বাবা, মাথায় জটা, গায়ে বাঘের ছালের মতন দেখতে গেরুয়া কাপড়, চোখে এক অদ্ভুত তেজ। রহিমের মা প্রথমে দরজা খুলে বাবাকে দেখে চমকে উঠে ভয় পেয়ে যান। তারপর চিৎকার করে কাকুকে ডাকতে থাকেন। কাকু তাড়াহুড়ো করে কাকিমার ডাক শুনে নিচে আসেন। নিচে এসে তিনিও হতচমকিত হয়ে গেলেন। বাবা কি যেন করছে ওনাদের উঠানে, আর তার পাশে দাঁড়িয়ে আছি আমি। কাকু কাকিমা তখন নিচে নেমে এলেন। তখন তান্ত্রিক হুঙ্কার দিয়ে উঠল, ভাই যে অশুভ শক্তি। রহিমের বাবা মা কিছুই বুঝতে পারলেন না, বরঞ্চ আরো ভয় পেলেন। আমি কাকু ও কাকিমাকে ঘটনাটা বলি এবং রহিমকে নিচে নিয়ে আসতে বলি। আমরা যখন রহিমের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন ভিতর দিয়ে রহিমের চিৎকার শুনতে পাচ্ছিলাম। ওর ঘরটা যেন কেমন ঘুটঘুটে অন্ধকার, আর গন্ধটা যেন আরো তীব্র হয়েছে। রহিম দেখলাম এখন উঠে দাঁড়িয়ে আছে, ও আসতে চাইছে না কোনোভাবে। আমরা 3 জনকে বোঝানোর পরও ও কোনো মতেই নিচে আসতে রাজি নয়। তারপর কাকু ও কাকিমা মিলে ওর হাতটা ধরলো। আমি ওর কোমর ধরে চাগিয়ে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু রহিমের গায়ে যেন এখন 10 জনের বল। আমরা কোনোভাবেই ওকে নিয়ে আসতে পারছিলাম না। রহিম তখন নিচে এসে চিৎকার শুরু করে। সে কোনোভাবে বাইরে বের হতে নারাজ। তার শরীরে এতটাই বল মনে হচ্ছিল যে আমরা তাকে সামলাতে পারছিলাম না। বাবা তখন বাইরে থেকে কি যেন জোরে জোরে মন্ত্র পড়ছেন আর কি যেন চক্রাকার বানাচ্ছেন। আমরা 3 জন রহিমকে টেনে টেনে বাইরে নিয়ে আসলাম। বাবা আবারও বলে উঠলেন, নিয়ে আয় ওকে এই অষ্টকোণ মন্ত্রচক্রের মধ্যে। রহিমের হুঙ্কার আরো বেড়ে গেল। সে চিল্লাতে শুরু করলো। আমরা তাকে সামলাতে পারলাম না। সে আমাদের 3 জনকে ছুঁড়ে ফেললো 3 দিকে। তারপর অঘরী বাবার দিকে ছুটে গেল আক্রমণ করার জন্য। বাবা তখন ওর ওপর কি একটা ছাই মতন ছুঁড়ে মারে। রহিম তারপর জ্ঞান হারায়। কাকু কাকিমা ভয় পেয়ে গিয়ে রহিমের দিকে ছুটে যান, কিন্তু বাবা তখনই রাশ করে বারণ করেন, না, এখন না, ওর ধারে পাশেও যাবেন না। তারপর রহিমকে অষ্টকোণা মন্ত্রচক্রের মাঝখানে বসানো হয়। ততক্ষণে ওর আবার জ্ঞান ফিরেছে, কিন্তু ও আর কিছু করতে পারছে না। শুধু চিৎকার করে যাচ্ছে ওই অষ্টকোণ মন্ত্রের মধ্যে বসে, আর বাবাকে গালিগালাজ করে যাচ্ছে। বাবা তারপর তার ঝোলা থেকে কবরের মাটি, গোবর, একটা গাছের শিকড়, মানুষের তাজা রক্ত ও মৃত মানুষের পোড়া চুল ওর চারিপাশে ছড়াতে লাগলো। সে কি বিকট গন্ধ, মনে পড়লে আজও গা প্যাঁচ দিয়ে ওঠে। তারপর বাবা মন্ত্র পড়তে পড়তে চারিদিকে ঘুরতে থাকেন এবং আবারও হুঙ্কার দিয়ে ওঠেন, বলেন, এই বালক, তোর ডান হাতটা সামনের কালো রেখায় রাখ। রহিম অনিচ্ছা সত্ত্বেও কাঁপতে কাঁপতে হাত রাখলো। ঠিক তখনই বাবা চিৎকার দিয়ে উঠল, বেরিয়ে আয় অপদেবতা, বেরিয়ে আয়, আমি বলছি বেরিয়ে আয় ওর শরীর থেকে। সঙ্গে সঙ্গে
রহিমের মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিভৎস আওয়াজ, যেন একটা পাথর কর্কশ ডাক, সাপের হিসিসানি, এক সুপ্ত আর্তনাদ একসঙ্গে মিশে গেছে। আওয়াজটা যেন তার ভিতর দিয়ে ছিঁড়ে আসছে। হঠাৎ করে সব প্রদীপ নিভে গেল। সে জঙ্গল ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল গুণিনের দ্রুত মন্ত্রপাঠ আর কোনো কিছু নখের মেজে চিড়ে যাওয়া শব্দ। আমি ভয়ে আস্তে আস্তে পিছনে সরতে গিয়ে দেয়ালে হাত থেকে আমার। দেওয়ালটা যেন কেমন শাওলাধারা ভিজে, যেন সদ্য রক্ত দিয়ে ভেজানো হয়েছে দেয়ালটা। আমি ভয়ে আবার সামনের দিকে এগিয়ে আসি। তখনই বাবা চিৎকার করে বলে উঠলেন, তোর মামাতো ভাই জিয়াউন করেছে তোর ছেলের ওপর কালো জাদু। সে এক গর্ভবতী নারীর রক্তমাখা কাপড় বেঁধেছে কুল গাছে, আর তোর ছেলের নামে পৈশাচিক তাবিজ পুঁতে রেখেছে এক কবরের কাফনের সাথে। রহিমের বাবা কেঁদে উঠলেন, মেরে ফেলেছে আমার ছেলেটাকে। বাবা তখন হেসে উঠল ঠান্ডা গলায়, মারেনি, বরং তাকে জীবন্ত মই বানাতে চেয়েছে। ওর আত্মাকে বের করে সেই খোলসে বাসা বাঁধবে এক পিশাচ। শরীরটা বেঁচে থাকবে, কিন্তু ভিতরটা হবে শ্মশান। তারপর বাবা আবার বলতে শুরু করলেন, 15 দিন পর মহাঅমাবস্যার রাত। ওই রাতেই যা করার তা করতে হবে। একটা কবর খোঁড়ার সরঞ্জাম, পুরনো বটগাছের শিকড় আর নিম পাতা জোগাড় করে রাখবি তোরা। আর দুটো জিনিস আমি নিয়ে আসবো, মৃত মানুষের চুল ও কালো বিড়েলের লেজ। আর একটা জিনিস সেদিনই আনতে হবে। তারপর বাবা হাঁটতে হাঁটতে আধারে মিলিয়ে গেলেন। বাবা যাওয়ার পর আমরা রহিমকে ঘরে নিয়ে আসি। তারপর কাকু ও কাকিমা আমাকে বাবার ব্যাপারে জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমিও ঠিক জানি না বাবা কোথা থেকে এসেছেন বা উনি কে। উনি যেন আমাকে খুঁজেছেন, আমি ওনাকে না। যাই হোক, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। আর সবকিছুই তো করা হলো, একবার বাবার কথাও শোনাই যাক। সব কথা শেষ করে আমি নিজের বাড়ি ফিরলাম। 15 দিনে রহিমের মাঝে মধ্যে একটু সমস্যা হলেও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এই 15 দিনে বাবাকে আর কোথাও দেখা গেল না। আর আজকে উনি আসবেন কিনা সেটাও জানা যাচ্ছে না। এদিকে আমি আর কাকু বাবার কথা মতন সবকিছুই জোগাড় করে রেখেছিলাম। সন্ধ্যা নামলো, কিন্তু বাবা এলো না। ঘোর অমাবস্যা লেগেছে। সেদিন চারিদিকে পুরো অন্ধকার। হঠাৎই রাত 12টায় রহিম বাড়ি থেকে কল এলো। আমি চমকে উঠলাম, কিছু হলো নাকি আবার? কিন্তু কাকু বললেন নিম্ন স্বরে, বাবা এসেছেন। আমি তাড়াহুড়ো করে রহিমের বাড়ির দিকে গেলাম। এসে দেখি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও যাচ্ছ তোমরা? বাবা কোনো কথার উত্তর না করে পিছনে পিছনে আসার জন্য ইশারা করলেন। কাকুর মুখটাও দেখে কেমন মনে হলো যেন। তাদের পেছনে যেতে যেতে জানতে পারলাম তাদের গন্তব্য হচ্ছে আমাদের কবরস্থান। কিন্তু এত রাতে একটা নাগাদ বাবা কবরস্থানে কেন যাচ্ছেন সেটা বুঝে গেলাম না। চারিদিকে শুধু শিয়াল কুকুরের ডাক ছাড়া কোনো প্রকার শব্দ নেই। বাতাসের মধ্যেও কেমন একটা শীতল পচা গন্ধ। আমরা কবরস্থানে ঢুকে কিছুটা এগিয়ে এসে একটা নতুন কবরের সামনে এসে দাঁড়ালাম। এ কি? এটা তো রহিমের মামাতো ভাই জিয়াউল ভাইয়ের বউয়ের কবর। উনি মাস 3 আগে গর্ভবতী অবস্থায় মারা যান। ওখানে দাঁড়িয়ে কবর খোলার আদেশ দিলেন গুণী। এই কবরটা খুঁড়তে শুরু কর। কাকু তখন কেঁদে উঠলেন, বাবা এগুলো করবেন না, ছেড়ে দেন, মেয়েটা আমার ভাগ্নে বউ ছিল। আমি এসব দেখে ভয়ে কম্পিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। বাবা বলল, এটা না করলে তোর ছেলেকে বাঁচাতে পারবি না। বাবা, রহিমের বাবা বললেন,
বাবা, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই? এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা না সূচক উত্তর দিলেন। বললেন, এবার তুই দেখ তুই কি করবি। কাকু রাজি হয়ে যখন কবরের উপরে প্রথম কোদাল মারল, তখনই একটা শীতল বাতাসের সঙ্গে একটা গান ভেসে এলো। আমার ভাতার বাড়ি পদ্মার পাড়ে। আমার শরীর ভয়ে কাঠ হয়ে গেল। আমি জ্ঞান হারাবার মতো অবস্থা। শব্দটা যেন আরো আমার কাছে আসছে। ভাতার বাড়ি বাবা মন্ত্র পড়তে শুরু করলেন পদ্মার এবং বললেন, পাড়ে। ওকে কেউ যেন জবাব দিস না, ওটা ওর মরণ ফাঁদ। কাকু কবর খুঁড়তে থাকলেন। হঠাৎ করে কাকু লাফিয়ে উঠে পিছনে লাফ দিলেন। কি হলো দেখতে সামনে গিয়ে দেখি একটা বাচ্চা হাত কবরের মাটিতে আঁচড় কাটছে। বাবা তা দেখে চোখ রক্তবর্ণ করে একটা মন্ত্র পড়ে নিম পাতার পানি ছিটালেন কবরের ওপর। তারপর সেই হাত কোথায় যেন উধাও হয়ে গেল। রহিমের বাবা আরো কিছুটা খুঁড়তেই কাফনে বাঁধা তাবিজটা বেরিয়ে এলো। কিন্তু এবার আশেপাশের পরিবেশ যেন বদলে গিয়েছে। হঠাৎ করেই দমকা বাতাস শুরু হয়েছে। গুরু চিৎকার করে বললেন, তাবিজটা খুলে ওই সাদা কাফনে রাখ। প্রচন্ড বাতাসে কোনো কিছু ভালো করে দেখা যাচ্ছিল না। গুরু তাবিজটাকে সাদা কাফনে মুড়ে নিল। তারপরে বিভৎস চিৎকার শব্দ শোনা গেল। আকাশ জুড়ে তখন বৃষ্টি শুরু হয়েছে। দমকা বাতাসের সাথে বৃষ্টি এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা তাড়াহুড়ো করে কবরটা চাপা দিয়ে দিই। তারপর গুরু চিৎকার করে বললেন, এবার পালাও, এক মুহূর্ত দেরি নয়। ওদিক দিয়ে মনে হলো কোন এক মহিলা কণ্ঠে আক্রোশে আমাদের দিকে তেড়ে আসছে। আমরা তিনজন পিছনে না ফিরে ছুটতে লাগলাম, কিন্তু মনে হচ্ছে আমাদের পিছনে দমদমে গাড়ি যেন ছুটে আসছে। আমি ভয়ে আমার শরীরে যতটা শক্তি ছিল ততটা শক্তি দিয়ে ছুটলাম। কবরস্থান পেরিয়ে আমরা যখন বাড়ি ফিরি তখন সকাল ফজরের আজান দিচ্ছে। কিন্তু বাড়ি ফিরে লক্ষ্য করলাম যে সাদা কাফনটা আমরা নিয়ে গিয়েছিলাম তার থেকে তাজা লাল রক্ত টপকে টপকে পড়ছে। আমি রহিমের বাবা ফজরের নামাজ পড়তে গেলাম। ততক্ষণ বাবা কি যেন একটা করছিলেন। কাকুকে নামাজে অনেক কান্নাকাটি করতে দেখি। নামাজ শেষে আমরা বাবার কাছে ফিরলাম। বাবা আমাদেরকে জানালেন, অনেক শক্তিশালী জাদু করা হয়েছে। আমাকে আজকের দিনটা সময় দে, আমি ঠিক কালকে সন্ধ্যাবেলা আসবো। আর হ্যাঁ, ওই কুলগাছটাকে কেটে ফেলবি। তারপর বাবা আবারও বাতাসের মধ্যে উধাও হয়ে গেলেন। পরদিন কুল গাছ কাটার জন্য লোক আনা হলো, কিন্তু কুল গাছটা কোনোভাবেই কাটা সম্ভব হচ্ছিল না। তারপরে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি ঘটনা শুনে বললেন, আয়াতুল কুরসি ও সূরা বাকারার আয়াত পড়ে কোপ দাও। ইমামের কথা শুনে কোপ দিতেই এক কোপে কেমন করে কুল গাছটা যেন অদ্ভুত শব্দ করতে করতে ভেঙে পড়ে গেল। তারপর দিন সকালে বাবা রহিমের জন্য এক তাবিজ এনে দিলেন। বললেন, 7 দিন ভুল করেও এই তাবিজকে খুলবি না, তারপর খুলে ফেলে দিবি কবরে গিয়ে। কিন্তু বাবা শেষে একটা কথা বলে গিয়েছিলেন রহিমের বাবার সাথে, যে এসব থেকে রহিম পুরোপুরি বার হতে পারবে না। শারীরিকভাবে সুস্থ হলেও কিছু প্রভাব থাকবে তার উপর। তারপর 7 দিন পরে রহিম পুরোপুরি সুস্থ হয়ে গেল। ও এখন তাবিজও খুলে দিয়েছে। সেদিন রাত্রেই রহিমের বাড়িতে জিয়াউলের বাড়ি থেকে কল আসে। ফোনের উপরে জিয়াউলের নতুন স্ত্রী, তার কণ্ঠে ভয়ের স্বর, তার সাথে কান্নাকাটিও করছে। ওর মুখ দিয়ে রক্ত মাখা মাটি বার হচ্ছে, সারা শরীরে একটি শিশুর পায়ের রক্তের ছাপ। তোমরা একটু এসো। রহিমের বাড়ি থেকে কেউ যায়নি সেদিন। পরদিন ভোরে জিয়াউল ও তার স্ত্রী মৃতদেহ পাওয়া গেল কবরস্থানে। তাদের দুজনেরই মুখে কাদা ঠাসা ও চোখটা ফাঁকা। চোখের পুতুল দুটো কেউ যেন তুলে নিয়েছে। সেদিন মনে হয়েছিল অভিশাপ ঠিক নিজের মালিককে খুঁজে নেয়। কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। একদিন রহিম আমাকে বলল, ভাই, ঘুমের মধ্যে দেখি এক নারী কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে বলছে, ওই লোকটা আমাদের সাথে এমনটা কেন করলো?
আশা করছি ঘটনাটা আপনাদের সবার ভালো লেগেছে। পুরো ঘটনাটা শোনার জন্য ধন্যবাদ। এবং আপনারা যদি আমাদের ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা কোথায় ঠিক করতে পারি কোনো কিছু, বা কীরকম ধরনের গল্প আপনাদের পছন্দ। এবং আপনারা যদি আপনাদের জানা কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা আমাদের জিমেল ঘটনাস্থল@gmail.com পাঠিয়ে দিতে পারেন আপনাদের জানা সত্য ভৌতিক ঘটনা। সব কিছুই ডেসক্রিপশনে আছে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা এপিসোডের সাথে।
কে কে ওখানে? ওখানে কে? আমি এসেছি, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কে তুমি? কেন এসেছো? কোথায় নিয়ে যাবে আমাকে? ঘটনাস্থল। এখানে প্রত্যেক মঙ্গল ও শনিবার রাতে ভূতেদের আড্ডা বসে। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের 20th এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ সত্য ভৌতিক ঘটনা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলায় এখন দারুণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সময় সত্য ভৌতিক ঘটনা শোনার একটা আলাদাই মজা। আমি আজ বেশি কথা বলবো না। এরকম একটা বর্ষে আপনারা দারুণ দারুণ ঘটনা শুনুন। আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স করানোর জন্য আমরা আজকে আবারও একটা এপিসোড নিয়ে এসেছি। আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে প্রথম ঘটনাটা পাঠিয়েছেন আমাদের বাংলাদেশ থেকে রফিক ভাই। তার লেখা একটা সত্য ভৌতিক ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি অনেক বছর আগের। ঘটনাটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলি। রাত তখন প্রায় 11:30। পৌষের শীত, কিন্তু বাতাসটা কেমন যেন ভারী আর ভ্যাপসা। গ্রামের নাম ভাটিয়ার চর। এই নামটা শুনলে আজও আশেপাশের গ্রামের মানুষের গা ছমছম করে ওঠে। গ্রামের শেষ প্রান্তে বহু পুরনো এক বিশাল কবরস্থান আছে, যেখানে শুয়ে আছে অগুন্তি অচেনা মানুষ, যাদের নাম আর পরিচয় অনেক আগেই হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। গ্রামের বয়স্করা বলতো এই কবরস্থানে রাতের আধারে মানুষের সাথে মানুষ ছাড়া অন্য কিছু দেখা মেলে। তারা বারবার সাবধান করে দেয় যে কবরের ঘুম ভাঙাতে যায় তার ঘুম চিরকালের জন্য কেড়ে নেওয়া হয়। তবুও সেদিন রাত্রে 3 জন যুবক ঠিক করল তার এই ভয়ঙ্কর কবরস্থানে ঢুকবে। তাদের মনে কোনো প্রকার ভয় নেই, আছে কেবল এক গভীর কৌতূহল আর দুঃসাহসিকতার নেশা। 3 জনের নাম ছিল মিলন, সজল আর রাফি। মিলন শহর থেকে কয়েকদিন গ্রামে বাড়ি ঘুরতে এসেছে। এসব ভৌতিক গল্পে তার কোনো বিশ্বাস নেই। তার কাছে এসব কেবলই মানুষের কুসংস্কার। সজল এই গ্রামেই থাকে, কিন্তু ভয়েরও কিছু মানে না। সে গ্রামে বহু জায়গায় রাতের বেলা ঘুরেছে, কিন্তু এমন কিছু দেখেনি যা তার মনকে নাড়া দিতে পারে। আর রাফি ওই গ্রামের, কিন্তু দুষ্টু প্রকৃতির ছেলে। সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তারা 3 জন মিলে ঠিক করলো আজ রাতে তারা ওই কবরস্থানে ঢুকবে। কারণ কয়েকদিন আগে গ্রামের একজন বৃদ্ধ কবিরাজ নাকি বলেছেন কবরের ভেতর থেকে মাঝে মধ্যে ঠকঠক শব্দ আসে। আমি শুনেছি, আর মনে হয় কারো কারো কফিন এখনো খালি পড়ে আছে। এই গল্পটা শুনেই রাফি বাকি 2 জনকে উস্কে দিয়েছিল, এসব ভুয়ো কথা, বুঝলি? চল দেখি তো একবার ভেতরে কি আছে। রাফির এই কথা বলেই তাদের আজকের অভিযানের মূল কারণ। চাঁদের আলো আজ রাতে খুব কম। ঘন কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে আছে। 3 জন হাতে টর্চ লাইট নিয়ে হেঁটে চলেছে। গ্রামের রাস্তা পুরোটাই নিস্তব্ধ। শুধু দূর কোথাও থেকে কুকুরের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। মিলন, সজল আর রাফির নীরব পদধ্বনি ছাড়া কোনো প্রকার শব্দ নেই আশেপাশে। সজল রসিকতা করে বলল, শোন মিনল, তুই তো শহরের ছেলে, ভয়টা হয়ে পালিয়ে যাবি না তো আবার? তার চোখে দুষ্টুমি ছলবল করছিল। মিলন হসে বলল, ভূত তো এসব আজগুবি কথা, বুঝলি তো? আসল ভূত হলো মানুষের ভিতরে। দেখি কি আছে আজকে। তার কণ্ঠে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল শুধু কৌতূহল। হঠাৎ করেই রাফি থেমে গেল। সে ইশারা করলো দূরে বাঁশ সারের ভেতর। দেখছিস, কেউ যেন দাঁড়িয়ে আছে ওখানে। তারা টর্চের আলো
বাঁশঝাড়ের দিকেই ফেলতে দেখা গেল এক বৃদ্ধা সাদা শাড়ি পরা। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তাদের দিকেই তাকিয়ে। তার মুখটা কুয়াশার আড়ালে স্পষ্ট নয়। মিলন ডাক দিল, কে আপনি? তার কণ্ঠস্বরে কিছুটা অপ্রত্যাশিত উত্তেজনা ছিল। বৃদ্ধা কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, কবরের মন ভাঙিও না, রাত এখনো বাকি আছে। এই কথা বলে তিনি ধীরে ধীরে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। মিলনের বুক ধক করে উঠল, সজলও তোতলাতে লাগলো। এটা 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 কি মানুষ ছিল? তার কণ্ঠে ভয় স্পষ্ট। কিন্তু রাফি হেসে উঠল, আরে বোকা, হয়তো কোনো পাগল বুড়ি, চল চল, ভয় পাস না। রাফির দুঃসাহস তাদের দুজনকে আবারও সামনে এগোতে উৎসাহিত করল। অবশেষে তারা পৌঁছে গেল সেই কবরস্থানে। চারপাশে কাটা তারের বেড়া, গেটটা মরিচা পড়া আধা খোলা আছে। গেটের মরিচা ধরা কবজাগুলো চিঁচি শব্দ করে তাদের প্রবেশের জানান দিল। ভিতরে ঢুকতেই কেমন যেন শীতল বাতাস হয়ে গেল। এই বাতাস সাধারণ রাতে হাওয়ার মতন নয়, যেন বহু বছর পুরনো এক বিষণ্ণতার গন্ধ তাতে মিশে আছে। কবরগুলির অনেকগুলি পুরনো এবং ভেঙে পড়েছে। কিছু কবরের ওপরে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে, যেন প্রকৃতি নিজেই তাদের উপর শোকের চাদর বিছিয়ে দিয়েছে। কবরস্থানের মাঝখানে এক বিরাট আকারের কবর, যার পাশে একটা শুকনো নিম গাছ। এই শুকনো গাছটি যেন এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু বছরের নীরব রহস্যের। রাফি ফিসফিস করে বলল, এই শোন, এই কবরে নাকি রাত হলে কান্নার শব্দ শোনা যায়। তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। মিলন ব্যঙ্গ করে বলল, চল চল, খুঁড়ে দেখি ভেতরে আসলে কি আছে। তার মুখে এখনো সেই শহুরে কৌতূহল। তিনজন মিলে মাটি খোঁড়া শুরু করলো। প্রথমে কৌতূহল, তারপর ধীরে ধীরে ভয়। কারণ তারা যখন কোদাল আর হাত দিয়ে মাটি সরাচ্ছিল, তখন ভিতর থেকে আস্তে আস্তে একটা ঠক ঠক শব্দ ভেসে আসছিল। শব্দটা যেন খুব কাছেই মাটির নিচে থেকে উঠে আসছে। সজল ফিসফিস করে বলল, দোস্ত, কফিনের ভিতর থেকে কেউ যেন নড়ছে মনে হয়। তার শরীর ভয়ে কাঁপছিল। মিলনেরও হাত কেঁপে গেল, কিন্তু রাফি থামল না। সে মাটি সরাতে লাগলো আরো জোরে, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করেছে। অবশেষে কফিনের কাঠ তাদের হাতে পড়ল। তারা ভয়ে ভয়ে কফিনের ঢাকনা খুলে ফেলল। তাদের টর্চের আলোয় কফিনের ভেতরটা স্পষ্ট হয়ে উঠল। ঢাকনা খুলতেই তারা হতবাক হয়ে গেল। ভেতরে কেমনি কেবল একটা ছেঁড়া কাপড়, যার উপরে শুকনো রক্তের দাগ, আর কাপড়ের ভেতরে একটা পুরনো লোহার চাবি রাখা। মিলন চাবিটা হাতে তুলে নিতেই হঠাৎ বাতাসে কান্নার আওয়াজ ভেসে এলো, যেন এক নারী বুক ফাটা আর্তনাদ করছে। আমাকে ছাড়ো, আমার ঘুম ভাঙিও না। টর্চের আলো হঠাৎ করে নিভে গেল। চারপাশ আধারে ঠেকে গেল। তখন সজল কাঁপতে কাঁপতে বলল, এটা ঠিক হচ্ছে না, চল আমরা ফিরে যাই। তার কণ্ঠস্বরে ছিল তীব্র ভয় আর হতাশা, কিন্তু রাফির চোখে এক অদ্ভুত উন্মাদনা। না, এই চাবির মানে কিছু আছে। এটা হয়তো ওই কবরে লুকোনো কোনো রহস্য। আমি খুঁজে বের করবই। তার কথাই ছিল এক ভয়ঙ্কর জেদ। ঠিক তখনই তারা শুনল শুকনো নিম গাছের গায়ে কেউ দাঁড়িয়ে ফিসফিস করছে। টর্চ আবার জ্বলে উঠতেই দেখা গেল একটা ছায়া মূর্তি। লম্বা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বলল, যা খুলেছ তা বন্ধ করো না, যা দেখেছ তা ভুলে যেও না। চাবি যেদিন দরজা পাবে, সেদিন মৃত্যু আসবে কাছে। এই কথা বলেই ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। তিনজনের বুকের ভেতরেই এবার কেমন কাঁপুন শুরু হলো। তারা দৌড়ে কবরস্থান থেকে বের হতে লাগলো, কিন্তু বেরোনোর সময় মিলনের পকেটে সেই চাবিটা রয়ে গেল। গ্রামে ফিরে মিলন চাবিটা নিজের ব্যাগে রেখে দিল। মনে মনে ভাবছিল,
হয়তো এটা কোনো পুরনো তালার চাবি। কিন্তু সেই রাতেই সে স্বপ্ন দেখলো একটা মেয়ে রক্তমাখা সাদা শাড়ি পরে হাত বাড়িয়ে বলছে, আমার ঘর খুলে দাও, আমি বন্দি। মিলনের চমকে ঘুম ভেঙে গেল। দেখলো চাবিটা তার বালিশের পাশেই পড়ে আছে, অথচ সে তো এটা ব্যাগে রেখেছিল। সজল আর রাফির সাথেও একই অভিজ্ঞতা হচ্ছিল। সজল রাতে জানলার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকা কারো ছায়া দেখেছে। রাফি শুনেছে দরজায় কড়া নাড়ার শব্দ, অথচ বাইরে কেউ ছিল না। তিনজনেই ভয়ে অস্থির। পরদিন সকালে তারা আবার কবরস্থানে গিয়ে চাবিটা ফেরত দিতে চাইল, কিন্তু সেখানে গিয়ে দেখে যে কবরটা তারা খুঁড়েছিল সেটা একদম অক্ষত, যেন কেউ কখনো হাতই দেয়নি কবরের গায়ে। কবরের গায়ে তবে একটা লাইন খোদা করা, যে আমার ঘুম ভাঙায় তার ঘুম আমি কেড়ে নেব। তিনজন একে অপরের দিকে তাকিয়ে অবাক। তাহলে কাল রাতে তারা যেটা খুঁড়েছিল তা যদি বাস্তব না হয়, তবে চাবিটা এলো কোথা থেকে? মিলনের হাতে চাবিটা তখন কাঁপছে, আর তাদের না জানা চাবিটা শুধু কোনো সাধারণ দরজার নাই, সেটাও তারা বুঝেছে। এটা খুলবে এক অভিশপ্ত কক্ষ, যেখানে লুকিয়ে আছে বহু বছর আগে এক হত্যার রহস্য। রাফি ভাই এই পর্যন্তই ঘটনাটা পাঠিয়েছে। আমরা তো জানতে চাইবো যে এর আগে কি হয়েছিল অবশ্যই। তো আমরা রাফি ভাইকে আবারই মেসেজ করবো যে এরপরে কি হয়েছিল। রাফি ভাই লিখেছে অবশ্য লাস্টে, তুমি হলে কি কবরটা খুঁড়তে সাহস করতে? অবশ্যই জানাবেন আপনারা যদি হতেন তাহলে কি করতেন। আমরা রাফি ভাইকে অবশ্যই মেসেজ করবো পার্ট 2 এর জন্যে, বলবো যে এরপরে কি ঘটনা ঘটেছিল তাদের সাথে, না এই পর্যন্তই ঘটনা শেষ হয়ে গিয়েছে। এটা তো হওয়ার কথা নয় অবশ্যই। তো পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন, আমরা খুব শীঘ্রই ফিরব। শুরু হচ্ছে দ্বিতীয় ভৌতিক ঘটনা। ঘটনাটি আনুমানিক 30 বছর আগের ঘটনা। বিলকিস বেগমের একটি ছোট ছেলে ছিল, বয়স 4-5 হবে। তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল তারা একসাথে খেলা করলো। তারপরেও সে বাচ্চাটা সন্ধেবেলাও খেলতে চাইলো তার সাথে। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলের পড়ার সময়। অপরিচিত ছেলেটা পড়ার সময় বিরক্ত করছিল, তাই সে বাধ্য হয়ে মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতে চাইছিল না কোনোভাবে। এই সময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পিছন দিকে হেঁটে গেল। পিছনে ঘুরে কেমন এক অদ্ভুতভাবে হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটি হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনি আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল, ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পর দিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়ল। কয়েকদিন কঠিন জ্বরে ভুগেছে ছেলেটা। অবশেষে সে মারা গেল। পুত্র শোকে বিহ্বলে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা আর তার অদ্ভুত আচরণগুলোর কথা। এইভাবে একসময় মনে পড়ল মাটির দিকে ইশারা করার কথাটাও। ছেলেটি কি যেন ইশারা করছিল সেদিন। কি দেখাতে চাইছিল ছেলেটি? সেদিনের আগে অথবা পরে ছেলেটিকে আর কখনো কোথাও দেখা যায়নি। কে ছিল সে? কোথা থেকেই বা এসেছিল ছেলেটা? তার আসার সাথে এই মৃত্যুর কি কোনো যোগ আছে? কৌতূহলবশত তিনি বাড়ির পিছনের দিকে গেলেন। সে জায়গাটা দেখে তিনি একটু অবাক হয়ে গিয়েছিলেন। ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনো ছিল না সেখানে। সে অজানা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনোদিন। হতে পারে সে অশরীরী কেউ। ছোট ঘটনা, কিন্তু ভাবানোর ঘটনা যে সত্যি ছেলেটা কে ছিল। একদিনের জন্যই আসলো, ছেলেটির সাথে এতদিন খেলা করলো এবং ছেলেটি জড়ভুগে মারাও গেল। ঘটনাটা খুব দুঃখজনক, কিন্তু ভাবানোরও। তো আপনারা জানাবেন আপনাদের আজকে দুটো ঘটনা কেমন লেগেছে।
আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসার জন্য। পরের দিন আমরা রেল স্টেশন আপনারা যেগুলো পছন্দ করেন তার একটা সত্যপতি ঘটনার এপিসোড রেখেছি, আশা করছি আপনারা সবাই শুনবেন। আর আজকের ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে পরের শনিবার। আজকের প্রথম ঘটনাটা দিয়েছেন একজন বাংলাদেশি বন্ধু। তিনি আমাকে তার নাম অন্য কোনো কিছুই বলেননি, শুধু ঘটনাটাই পাঠিয়েছেন। তো আমি ঘটনাটা পড়বো যেভাবে লেখা আছে, এবং ধন্যবাদ জানাবো ঘটনাগুলো পাঠানোর জন্য। আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ঘটনাস্থল@gmail.com পাঠিয়ে দিন আপনাদের যেন সত্য ভৌতিক ঘটনা। আমি শুরু করছি আজকের প্রথম সত্য ভৌতিক ঘটনা। আমি তখন আমাদের নানার বাড়িতে থাকতাম। ছোটবেলা থেকেই মাছ ধরার একটা আলাদাই নেশা ছিল। তখন রাত 9টার মতন হবে, বর্ষাকাল থাকায় রাতে খুব বৃষ্টি হচ্ছিল। তখন মামা আমাকে বললেন, আজ নদীতে অনেক মাছ পাওয়া যেতে পারে, তুই যাবি আমার সাথে? আমি আগ্রহবশত সাথে সাথে যেতে রাজি হয়ে গেলাম। 12টার দিকে বৃষ্টি থামলে আমরা ট্যারা অর্থাৎ মাছ কোবানোর জন্য এক ধরনের ধারালো অস্ত্র নিয়ে প্রস্তুত হলাম। যখন আমরা পৌঁছালাম তখন লাইট মারার সাথে সাথে একটা বড় বোয়াল মাছ দেখতে পেলাম। মামা দেরি না করে টর্চটা বোয়াল মাছের দিকে নিক্ষেপ করে। আমি তখন স্পষ্ট দেখলাম টারটা বোয়ালের মাথায় ঢুকেছিল, কিন্তু মামা যখন সেটা টান মারল সাথে কিছুই ছিল না। আমরা দুজনেই অবাক হলাম, কিন্তু ছুটে গেছে ভেবে কিছু ভাবলাম না। তাই আমরা একটু সামনে আগাতে বাবা বলল, চল আর একবার গিয়ে দেখি সেখানে ওইটা এখনো আছে কিনা। তো মামার কথা মতন সেখানে গিয়ে দেখি মাছটা সেখানে আগের মতনই ঘুরছে। এবারও মামা আর একবার চেষ্টা করলো, এবং এবারও মামা মাছটির মাথায় কোপ মারে। আমি আর মামা স্পষ্ট দেখলাম যে কোপটা সঠিকভাবে লেগেছে, কিন্তু এবারও আগের মতন ওঠানোর সময় মাছটা টারে ছিল না। আমরা দুজনে আবারও অবাক হলাম। মা এবার বলল, দেখ ভাগ্নে, এটার দিকে সময় নষ্ট করে সামনের দিকে আগানো যাক। সামনে গিয়ে অনেক মাছ ধরতে পারলাম। ব্যাগটা প্রায় ভরেই গিয়েছিল। মামার কথা মতন এবার চলে আসতে লাগলাম। আমরা যখন সেই বোয়াল মাছের জায়গায় আসি তখন মামা বলল, চল গিয়ে দেখি মাছটা ওখানে এখনো আছে কিনা। কথা মতন সেখানে গিয়ে দেখি মাছটা এখনো সেখানেই রয়েছে। মামা এবার ভালোভাবে টোটা নিক্ষেপ করলো, যা প্রতিবারের মতনই সঠিক নিশানায় লাগলো। কিন্তু যখন সে ওটা উঠাতে যাবে তখনই এক বিকট শব্দ হলো, যেন কানটা মনে হয় ফেটে যাবে। 10-12টা বাঁশ একসাথে ফাললে যেমন আওয়াজ হয়, ঠিক এমন একটা আওয়াজ হলো, এবং একটা বিশ্রী গন্ধ ভরে এলো। আমি আর মামা খুব ভয় পেয়ে গেলাম। তখনই একটা ভারী কণ্ঠে ভেসে আসলো, কেউ বলছিল, তোদের জন্য পস্তাতে হবে। মামার আমি দেরি না করে সেখান থেকে কোনো মতে চলে আসলাম। ঘটনাটা এখান পর্যন্ত হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে শুরু হলো আসল ঘটনা। পরের দিন মামার খুব জ্বর হলো, এত জ্বর যে মনে হয় যে গা পুড়ে যাবে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না। দিন দিন তার শরীর আরও খারাপ হতে থাকে। 4-5 দিন পর হঠাৎ মামাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সবাই তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। পরের দিন আমাদের পাশের গ্রাম থেকে খবর পাওয়া যায় যে তাকে বড় একটা পুরনো শিরীষ গাছে ঝুলতে দেখা যায়।
এবং সে বিড়বিড় করে বলতে থাকে, এর জন্য পস্তাতে হবে। আমরা সবাই অনেক অবাক হয়ে গেলাম। যে মানুষ আগামীকাল পর্যন্ত বিছানা থেকে উঠতে পারত না, সে কিভাবে রাতে এত বড় মোটা শিরিষ গাছে উঠে ঢালে উঠতে পারে। আমরা আর কিছু না ভেবে কিভাবে মামাকে নিচে নামানো যায় তা চিন্তা করতে লাগলাম। কিন্তু গাছটা ছিল খুবই বড় মোটা, যা কোনো সাধারণ মানুষের কাছে ওপরে ওঠা প্রায় অসম্ভব। আমরা অনেক কষ্টে দড়ির সাহায্যে তাকে নিচে নামাই। আমি এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেলাম, আর বাসার সবাইকে সেদিনকার মাছ ধরার কথা বললাম। আমার কথা শুনেই সবাই অবাক হয়ে যায়। সবাই বলে, তুমি এই কথা আগে বলনি কেন? আমি কোনো উত্তর দিই না। তারপর থেকে মামাকে প্রায় খুঁজে পাওয়া যেত না। একদিন তো তাকে নদীর কাছে যেখানে বোয়াল মাছের ঘটনা ঘটেছিল সেখানে অঙ্গন অবস্থায় পাওয়া যায়। নানা বুঝতে পারে যে এটা কোনো জিনের কাজ, তাই দেরি না করে বড় কোনো হুজুরের খোঁজে বেরিয়ে পড়েন। এদিকে মামার অবস্থা আগের থেকে আরও খারাপ হতে থাকে। নানা একজন বড় হুজুরের খোঁজ পেয়ে তার সাথে দেখা করে এবং তাকে সব ঘটনা খুলে বলে। হুজুর বলে, আমি কাল মাগরিবের নামাজের পর আপনাদের বাসায় আসব। পরদিন কথা মতো হুজুর বাসায় আসেন এবং নানাকে বলেন যে তার কাছে থেকে জিনকে সব সম্পর্কে খোঁজ নিতে বলেছিল, তারা শুধু এতটুকু জানাতে পেরেছে যে জিনটা একটা কাফির জিন, এর বাইরে কিছু জানা যায়নি। হুজুর এবার নানা ও মামাকে নিয়ে একটা আলাদা রুমে নিয়ে যায়। আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর রুম থেকে ব্যথায় ছটপট করা চিৎকারের শব্দ ভেসে আসে। কাউকে গরম তেলে গায়ে ছিটালে মানুষ যেমন ব্যথায় ছটপট করে, তেমনি আওয়াজ ভেসে আসে ওই রুম থেকে। কয়েক ঘন্টা পর নানা মামাকে অজ্ঞান অবস্থায় রুম থেকে নিয়ে আসে। কিছুক্ষণ পর হুজুরও বাইরে আসে এবং আমাকে উদ্দেশ্য করে বলে, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছ। আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু অনুমান করেছিলাম যে খুব খারাপ কিছু হতে চলেছিল। হুজুর, এখন আমার যাওয়ার সময় হয়ে এসেছে, তবে একটা কথা ঠিক মনে রাখবেন, কাল যেন কোনোভাবে কোনো ভুল যেন না হয়, তাহলে তা ঠিক করার মতন ক্ষমতা আমারও নেই। আর যা করতে হবে তা কাল রাতেই করতে হবে। নানা বাবাকে উদ্দেশ্য করে বলে হুজুরকে এগিয়ে দিতে। হুজুর যাওয়ার পর সবাই নানাকে বলে, কি হয়েছিল? নানা গভীর শ্বাস ফেলে বলে, আমার ভিতরে যাওয়ার পর হুজুর আমাকে বলে ওকে শক্ত করে ধরে রাখেন, ওর উপর জিনকে হাজির করব। কথা মতন ওকে শক্ত করে ধরে রাখলাম। হুজুর দোয়া পড়া শুরু করে। কিছুক্ষণ পর রুমে মনে হয় যেন ঝড় বয়ে যাচ্ছিল। এরকম শুরু হতে থাকে, আবার যেন কিছুক্ষণ পর সব আগের মতন ঠিক হয়ে যায়। তখন তার মামার ভারী গলায় বলে, কেন কেন ডেকেছিস আমাকে? হুজুর তখন বলে, তুই আগে এটা বল, কেন ওদের ক্ষতি করছিস? মামা তখন উত্তর করে, বলবো না, কি করবি তুই? হুজুর আবারও বলেন, তোকে মেরে ফেলবো, বল কেন ওদের ক্ষতি করছিস? বাবা বলে, পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না। হুজুর, দেখা যাক কি করতে পারি। আপনি ওকে শক্ত করে ধরে রাখেন, ওকে এখনই উচিত শিক্ষা দেব। মামা বলে, তুই মরবি, এখনই তোকে মারব। জিনটি হুজুরের দিকে এগিয়ে যেতে শুরু করে। আমি ওকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু ওর উপর কোনো প্রভাবই পড়ছে না। যখন জিনটি হুজুরের গলা ধরে, তখন হুজুর দোয়া পড়তে শুরু করেন। দোয়া পড়ে একটা গ্লাসে ফুঁ দিয়ে ওর উপর জল ছিটিয়ে দেন। জিনটা ব্যথায় ছটফট করতে থাকে, আর হুজুর তখন বলে, কেন ওদের ক্ষতি করছিস বল? জিন, বলবো না, আমি কিছুতেই বলবো না। হুজুর
আরো বেশি করে পানি ছেটাচ্ছে। জিনটা ব্যথায় ছটপট করতে করতে অবশেষে রাজি হয়। থাম থাম, আমি বলছি। যখন ওরা মাছ কোপাতে গিয়েছিল তখন সেখানে আমার ছোট ছেলেটা পানিতে খেলছিল, আর তখনই ওরা ওখানে এসে আমার ছেলেকে মাছ মনে করে কোবানোর চেষ্টা করে। প্রথম দুবার ও কোনোভাবে বেঁচে যায়, কিন্তু তৃতীয়বার যখন কোবা দেয় তখন আমি আসার আগেই দেখি ওরা ওকে মেরে ফেলেছে। তারপর আমি ঠিক করি ওকে তিলে তিলে 15 দিনের মাথায় মারব, আর এরপর থেকে ওকে আর ওর ভাগ্নি আর ওর পরিবার সবাইকে মারব। হুজুর তখন বলেন, শোনো, আমরা তোমার কষ্ট বুঝি, কিন্তু ওরা এটা জেনে শুনে করে নাই। জিন বলে, না, আমি কিছু শুনতে চাই না। ওদের এই জন্য পস্তাতে হবে, মরতে হবে, সবাইকে মরতেই হবে। হুজুর বলেন, ভালোভাবেই বলছি, ওদের ছেড়ে দে, না হলে এখানেই তোকে মেরে ফেলবো। জিন তখন উত্তর করে, পারবি না। তুই জানিস আমি কে? আমি কাফির জিন, আমাকে হারানো এত সহজ না। এটা বলার পরেই জিনটা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে এক কোণায় ফেলে দেয়, আর হুজুরের গলা ধরে উপরের দিকে তুলে ধরে। হুজুর যে দোয়া পড়বে তা পারছে না। তখন হুজুর জোরে জোরে আল্লাহর নাম নিয়ে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে জিনটার উপরে ফুঁ দেয়, আর সাথে সাথে জিনটা মাটিতে পড়ে যায়। হুজুর বলল, বুঝলি আল্লাহর ক্ষমতা কত? এটা বলেই জিনটির উপর আবার পানি ছিটাতে থাকে আর বলতে থাকে, বল কিভাবে ওদের ছেড়ে যাবি। কিছুক্ষণ পর জিনটা রাজি হয় আর বলে, নদীর পার যেখানে মাছ ধরেছে সেখানে একটা গরু রেখে আসতে হবে, আর এ কাজ করলে রাত 12টার পরই করতে হবে। গরুটা রাখার পর যেন পিছনে আর না তাকায়, তাহলে আরো বড় ক্ষতি হবে। এটা বলেই জিনটি মামার শরীর ত্যাগ করে। হুজুর বলেন, ওকে নিয়ে যান, আর যা যা বলেছে তাই করে। নানা দেরি না করে ওদিন একটা গরু কিনে আনে এবং কথা মতন রাত 12টার পর গরুকে রেখে আসে পিছনের দিকে না তাকিয়ে। রাতে গরুর ডাক শোনা যায়। পরদিন আমরা নদী পাড়ি গিয়ে দেখি গরুটির রাশি রাখা আছে, আর পাশে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। তারপর থেকে আমি আর আমার মামা আর কোনোদিনই রাতে মাছ ধরতে যাওয়ার সাহস পাইনি। ঘটনাটা এই অবধি ছিল। এরপরের ঘটনাটা আমরা খুব শীঘ্রই শুরু করছি। আজকে দুটো ঘটনাই আছে, আশা করছি সকল ঘটনাগুলো পছন্দ হচ্ছে। ঘটনা পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে। আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমাকে দিয়েছেন মোহাম্মদ আজমউদ্দিন ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। রাত তখন প্রায় 1টা বাজে। চারপাশে কুয়াশা। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর পাড়ে শুধু ঝিঁঝি পোকার শব্দ। গ্রাম চন্দনপুর, শান্ত, ছোট্ট, অথচ এক ভয়ঙ্কর রহস্যের আধার লুকিয়ে আছে এখানে। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা শ্মশান ঘাট, যেখানে বহু বছর ধরে মৃতদেহ দাহ করা হয়। লোকজন বলে ওই শ্মশানে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়, আর মাঝরাতে কে যেন শীষ দেয় কিংবা কান্না করে। ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 10 বছর আগে। এক রাতে শফিক নামক এক তরুণ তার বন্ধুদের সাথে বাজি ধরে বলে, ভূত বলে কিছু হয় না বুঝি, আজ আমি শ্মশান ঘাটে যাবো, গিয়ে রাত কাটাবো, দেখবি কিছুই হবে না। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু শফিক একেবারে এক গুয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে শ্মশান ঘাটে ঢুকে গেল। নদীর ধারে শুকনো চুলার পাশে বসলো। বাতাসে তখনও যেন পোড়া কাঠ আর মাংসের গন্ধ ভেসে আসছে। প্রথমে কিছু হলো না। শফিক হেসেই বলল,
আরে জানতাম এইসব ভূতের গল্প সব এই বুড়োদের বানানো মিথ্যে কথা, সব বেকার যত সব। ঠিক তখনই কোথা থেকে শফিক, এই শফিক বলে ডাক এলো। গলার স্বরটা ছিল ভয়ঙ্কর, যেন কালোর গলা ফেটে আসছে। শফিক লণ্ঠন উঁচু করল, কিন্তু চারিপাশে তখনও কেউ নেই। কেবল নদীর কালো পানির উপরে কুয়াশা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখল পানির উপর এক অদ্ভুত কালো অবয়ব দাঁড়িয়ে আছে, চোখ দুটো লালচে জ্বলছে। শফিক ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে দৌড়াতে চাইল, কিন্তু তখনই তার কানে বাজল কান্না সত্ত্বেও, আমাদের দাহ করেছিলি কিন্তু শান্তি দিলি না। আমরা ফিরব, আমরা ফিরে তোকে নিয়ে যাব। এরপর শুরু হলো ভয়াবহ দৃশ্য। চারিদিকে কালো ছায়া ঘিরে ধরল। মাটির উপর ছায়াগুলো ক্রমে মানুষের আকৃতি নিচ্ছে। কারোর মুখ নেই, কারোর হাত, কারোর বুক পোড়া ছায়ের মতন। শফিক চিৎকার করতে করতে দৌড়ালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, যতই সে দৌড়ায় সে আবার একই জায়গায় এসে পড়ে, পুরানো সেই চুলার সামনে। লণ্ঠনটা হঠাৎ নিজে থেকেই নিভে গেল। অন্ধকারে শুধু ভেসে এলো শত শত গলার একসাথে চিৎকার, শফিক তুই আজ থেকে আমাদের। ওদিন সকালে গ্রামের লোকজন শ্মশান ঘাটে গিয়ে শফিকের আত্মরা দেহ পেল। শফিকের সারা শরীরটা জ্বলে গিয়েছিল। তাকে সেদিন তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শফিক বেশি দিন বাঁচেনি। সে মারা যাওয়ার আগে এই ঘটনাটা আমাকে শুনিয়েছিল। তারপর থেকে গ্রামবাসীরা শপথ করে বলেছে যে একবার এই শ্মশানে রাত কাটায় সে আর কোনোদিন ভোর দেখে না। এটা সত্য কথা। কিছু সুপার ন্যাচারাল জিনিসের উপরে আমাদের কিছুটা অন্তত বিশ্বাস রাখা উচিত। আমি জানি না এই ঘটনাটি কতটা সত্য বা কতটা মিথ্যা, কিন্তু আমি একটা কথা বলবো, এই ঘটনাগুলো আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন। এই ঘটনাগুলোকে সত্য ঘটনা বলেই একেবারে বিশ্বাস করে ঘরের মধ্যে বসে থাকবেন না বা কুসংস্কার মেনে নেবেন না। নিজেদের এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলো শুনুন, আর আমাদের অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ঘটনাগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে। কমেন্ট করে জানান আপনাদের ঘটনা কেমন লাগছে অবশ্যই। এবং যদি মনে হয় ঘটনা ভালো লাগছে, তাহলে নেক্সট ঘটনা বা নতুন ঘটনার আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন ঘটনাস্থল ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে।